আমাদের চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমার বিনীত এবং বিশেষ নিবেদন এই যে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনারা শুনবেন লেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, মায়া মন্ত্র। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলম থেকে মায়া মন্ত্র। প্রাচীন গাছের ঘন ছাউনির মাঝে অবস্থিত কিষানগঞ্জ গ্রামটি। সেই গ্রামেরই নীরবতায় আবৃত বাড়িটির দিকে এগিয়ে চলেছে সাইকেল রিকশাটি। সন্ধ্যার অস্তগামী সূর্যের আলতো বর্ণগুলি কিষানগঞ্জ গ্রামটিকে বিদায় জানাচ্ছে। কিষানগঞ্জ হাটের বিশাল বটগাছটি দীর্ঘ ছায়া ফেলে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে, যা বিদায়বেলার সূর্যের মৃতপ্রায় আলোতে এক ভয়ঙ্কর দৈত্যের মতো প্রসারিত হচ্ছে। আবির এবং স্নেহার রিকশাটি ঝনঝন শব্দ করে এসে থামে চূর্ণ বিচূর্ণ দেওয়াল ঘেরা বাড়িটার সামনে। একটা বড় ছড়ানো বাড়ি, যা বর্তমান সময়কে অস্বীকার করে চলেছে নিয়মিত। বাড়ির প্রতিটা ইঁট যেন আপাত দৃষ্টিতে অতীতের গোপনীয়তা লুকিয়ে রেখেছে বুকের মাঝে। বাড়ির বড় বড় শিক দেওয়া জানলাগুলো একসময় বাড়ির সদস্যদের মাঝে প্রাণবন্ত ছিল। এখন যেন খালি ফাঁপা একজোড়া চোখের মতো তাকিয়ে আছে দীর্ঘকাল আগে ছেড়ে চলে যাওয়া মানুষগুলোর ফিরে আসার অপেক্ষায়। দরজা ধাক্কার শব্দে সীমন্তিনী এসে দরজা খুলে আবির এবং স্নেহাকে দেখে আশ্চর্য হয়ে যায় সীমন্তিনী। কেমন আছো পিসি? প্রশ্নটা করেই ঝুঁকে সীমন্তিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয় আবির ও স্নেহা। তোরা আসবি আগে থেকে কিছু জানাসনি কেন? দেখ তো কি কাণ্ড, নতুন বউকে এভাবে কেউ নিয়ে আসে? কি রে তুই? ওহ পিসি, তুমি কি পড় নাকি? সে আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিঠি পাঠিয়ে ইমেল পাঠিয়ে তারপর আসবো। তুমি তো আমাদের নিজের লোক। আবির ও স্নেহা সীমন্তিনীর পা ছুঁয়ে প্রণাম করতেই সীমন্তিনী তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। চোখ দুটো ছলছল করে ওঠে তার। আয় ভিতরে আয়, তোদের বিয়েটা এমন হঠাৎ করে হয়ে গেল, যেতেই পারলাম না রে। গাঁটের ব্যথাটাও বড্ড বেড়েছে আজকাল। কই দেখি, বাহ কেমন পুতুলের মতন বউ হয়েছে রে তোর। বৌদি বলছিল লক্ষ্মী মন্তর মেয়ে। হায় হায়, বস এখানে, আমি আসছি, বস। সীমন্তিনী ঘর থেকে একজোড়া সোনার চুড়ি নিয়ে আসে। দে তো মা তোর হাতটা। স্নেহা আবিরের দিকে সম্মতির জন্য তাকাতেই সে শান্ত ভঙ্গিতে সম্মতি দেয়। লাজুকভাবে হাত দুটো বাড়িয়ে দেয় স্নেহা। চুড়ি জোড়া স্নেহার হাতের মাপের খানিকটা বড় হয়। সীমন্তিনী হেসে বলে, কাল শ্যাকরার কাছে দিয়ে আসবো, তোর হাতের মাপে গড়ে দেবে। আমার শাওরি দিয়েছিলেন আমায়, আমার যখন বিয়ে হয় বড় শখ করে পরিয়ে দিয়েছিলেন। বড় শৌখিন মানুষ ছিলেন, ভালোবাসতেন প্রথম দিকে, তবে শেষকালে যাক, পরে বলবো সেসব কথা। তোরা কাপড় জামা বদলে আয় দেখি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ঘরে বানানো আলুর চপ দিয়ে এক বাটি মুড়ি এবং চা খেতে খেতে আবির বলল, আচ্ছা পিসি, তোমার কি হয়েছে বলো তো? আমার আবার কি হবে? কিছু হয়নি? না তো, কই
কি আবার হলো আমার? তাহলে এভাবে সারাদিন এই এত বড় বাড়ি আঁকড়ে পড়ে থাকার কি মানে? বিয়েতেও তো গেলে না। আমি বললাম আমি নিজে নিয়ে যাব তোমাকে এখান থেকে, তাও তুমি রাজি হলে না। বললাম না তোকে, হাঁটুর ব্যথাটা বেড়েছে, হাঁটতে কষ্ট হয়। বিয়ে বাড়ি মানেই তো হুল্লোড়। এখন ইদানিংকালে বড় বেশি লোকজনের ভিড়ে যেতে মন চায় না রে বাবা। রাগ করিস না, একদিন যাব ঠিক। আসলে এতগুলো স্মৃতির ভিড়ে কেমন যেন আটকে পড়েছি। স্মৃতিরা কিছুতেই হাত ছাড়ে না। এই বাড়ির প্রত্যেকটা ইট, দেওয়ালের ফাটল, চটে যাওয়া রং, ছবির ফ্রেমের ভেতরের মানুষগুলো। দীর্ঘশ্বাস ফেলে সীমন্তিনী। 58 বছর বয়সে এতগুলো মানুষের সান্নিধ্যে আসার পরেও কেমন করে যেন একলা হয়ে পড়েছে সে। মানুষের এই এক বাজে স্বভাব, তারা নিজেরা চলে যায় ঠিকই, তবে স্মৃতিগুলোকে নিয়ে যায় না। খারাপ স্মৃতি, ভালো স্মৃতি সবটুকু জমা হয়ে থাকে মনের গোপন সিন্ধুকে। 19-এর ঘরে পা দিতে না দিতেই বাবা মা শখ করে সীমন্তিনীর বিয়ে দিয়েছিলেন তাদেরই গ্রামের ছেলে প্রবীর গাঙ্গুলির সাথে। তখনই কিষানগঞ্জে তাদেরও বড় বাড়ি ছিল। সীমন্তিনী প্রতি সপ্তাহের শনিবার বিকেলে একটু সময় নিয়ে তার নিজের বাড়ি যেত। বাড়ির পরিচিত মুখগুলো, ছেড়ে আসা টুকরো টুকরো ছেলেবেলা, মায়ের আদর, বাবার শাসন, দাদা বৌদির ভালোবাসা, লুকোনো মনের কথা দিয়ে সাজানো ধুলো জমা ডায়েরি, সব কিছু আরও একবার অনুভব করে নিত সে। ফিরে আসার আগে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছাদের দড়িতে মেলা মায়ের শাড়িটার দিকে সে তাকিয়ে থাকত। একদিন সেই বাড়ি, সেই ছাদ অমন রেখেই মানুষগুলো কলকাতা শহরে পাড়ি দিল। দাদার চাকরির সুবিধার্থে বাবা মাও বিশেষ আপত্তি জানালেন না। সীমন্তিনী কখনো কলকাতায় আসেনি। আবিরকে দেখতে সেই প্রথমবার প্রবীর নিয়ে গিয়েছিল তাকে কলকাতায়। বাবা ততদিনে ইহলোকের মায়া ত্যাগ করেছেন। ছোট্ট আবিরকে বুকে জড়িয়ে ধরতেই কেমন যেন চেনা ছোঁয়া পেয়েছিল সীমন্তিনী। চোখের জলে ধুয়ে গিয়েছিল ভেতরের সকল যন্ত্রণা। কলকাতার বাড়ি থেকে ফেরার সময়ও স্বভাবতই অনেকক্ষণ সেই বাড়ির ছাদে তাকিয়েছিল সীমন্তিনী। তবে সেখানে চেনা কোনো কিছুই খুঁজে পায়নি সে। পরের বছর নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা পেতেই যেন হাতে এক আকাশ স্বর্গ পেয়েছিল। তবে সেই সুখও বেশি দিন টিকল না। পরপর 2 বার মৃত সন্তান প্রসব করার পর ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এরপর এমন কিছু হলে সীমন্তিনীকে বাঁচানোর সম্ভাবনা থাকবে না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেদিন ফিরেছিল সেদিন বৃদ্ধা শাশুড়ি সীমন্তিনীর মুখ দেখবেন না বলে দরজায় খিল দিয়ে বসেছিলেন। ওই অবস্থাতেই সন্তান হারানোর কষ্ট ভুলে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল সীমন্তিনীকে। শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন তাকে সাপসাপান্ত করে গেছেন নিয়মিত। তবে প্রবীর রাজি হয়নি। বৃদ্ধা যেদিন মারা গেলেন সেদিন রাতেও প্রবীরকে ডেকে বলেছিলেন, মরার আগে নাতির মুখ দেখে যেতে চাই বাবা। মায়ের জন্য ওটুকু করতে পারবি না? তোর বাবাকে কি জবাব দেব পরে গিয়ে? বংশের ভাতি দেবে কে? ওই অমঙ্গলে মেয়ে ছেলেটা তো একুলের কিচ্ছুটি রাখলো না। আর একটা বিয়ে কর না বাবা আমার। কি আছে ওমের? ওর যে সুন্দরী মেয়ে খুঁজে আনবো তোর জন্য। আজ হ্যাঁ বললে কালী মেয়ের বাড়ির লোক দেখতে আসবে তোকে। একবার বল না বাবা আমার। আর কদিনই বা বাঁচবো?
মায়ের ইচ্ছেটা পূরণ করবি না? মায়ের ইচ্ছেটা পূরণ করবি না? প্রবীর কোনো উত্তর দিতে পারেনি। ঘরে ফিরে গিয়ে দেখেছিল সীমন্তিনী বালিশে মুখ গুজে কাঁদছে। পরের দিন সকালে চায়ের কাপ হাতে শাশুড়িকে ডাকতে গিয়ে সীমন্তিনী দেখেছিল তার দেহের ওঠানামা থেমে গেছে। খাটের নিচে ধপ করে বসে পড়েছিল সীমন্তিনী। এক ভয়ঙ্কর অপরাধ বোধ চেপে ধরেছিল তাকে। তবে কি বৃদ্ধা প্রবীরের না দেওয়া উত্তরে উত্তর খুঁজে নিয়েছিলেন? তিনি কি বুঝতে পেরেছিলেন এই জীবনে তার শেষ ইচ্ছেটা পূর্ণতা পাবে না? বিষণ্ণতা দংশন বসিয়েছিল সীমন্তিনীর গোটা শরীরে। প্রবীরের ভালোবাসায় যত্নে যদিও সেই কঠিন সময়টা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছিল সে। প্রবীর শক্ত করে ধরে রেখেছিল সীমন্তিনীর হাত দুটো। ৩.৫ বছর আগে সেই হাত ছেড়ে চলে যায় প্রবীর। সীমন্তিনীর মন তখন অনেকটা শক্ত। এক এক করে প্রিয়জনদের হারিয়ে সীমন্তিনী একটা জিনিস বেশ বুঝেছিল, পরপারের ডাককে অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই। ডাক এলে যেতেই হবে। সেই থেকে একাই এই বাড়ির স্মৃতিগুলো আঁকড়ে রেখেছে সে। বারান্দার শেষ প্রান্তের ঘরটা বেশ বড়। সেই ঘরেই থাকার ব্যবস্থা করা হলো আবির এবং স্নেহার। আগে সীমন্তিনী এবং প্রবীর এই ঘরেই থাকত। তবে প্রবীর চলে যাওয়ার পরে এই ঘরে আর থাকতে পারেনি সে। ঘরের মধ্যে রয়েছে একটা জাঁদরেল পালঙ্ক। বড় বড় পাল্লা দেওয়া জানলাগুলোয় সুসজ্জিত পর্দা দেওয়া রয়েছে। একটা বিশাল আকারের কাঠের আলমারি দাঁড়িয়ে রয়েছে ঘরের এক কোণে। রাত ১:৩০। ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় স্নেহার। দরদর করে ঘামতে শুরু করে সে। ঘরের এক কোণে চোখ পড়তেই বুকটা ধড়াস করে ওঠে তার। সে দেখে কেউ একটা দাঁড়িয়ে আছে ঘরের কোণে। ঘরের টিমটিমে আলোতে একটা অবয়বকে ঘরের কোণে কাঠের আলমারিটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা। আবির, আবির, ওঠো, আবির। আবিরের গায়ে হাত দিয়ে তাকে ডাকতেই উঠে বসে পড়ে সে। ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? ওই দেখো, ওই কোনায় কে যেন দাঁড়িয়ে আমাদের দেখছে। কথাটা বলেই তর্জনীটা তুলে ঘরের এক কোণের দিকে ইশারা করে স্নেহা। স্নেহার কথাগুলো শুনে আবির বিছানায় উঠে বসে। এই দেখ, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? সত্যি বলছি, তুমি দেখো। হ্যাঁ বুঝেছি, তুমি স্বপ্ন দেখেছো। আচ্ছা দাঁড়াও। কোথায় যাচ্ছ? আরে বাবা দাঁড়াও না। দরজার পাশের সুইচ বোর্ডে আঙুলের চাপ দিতেই ঘরের টিউব লাইটটা জ্বলে ওঠে। কোথায়? কে দাঁড়িয়ে তোমাকে দেখছে এই রাতে? পিসি কত বছর ধরে এই বাড়িতে আছে তুমি জানো? হ্যাঁ, এসব কথা যদি পিসি শোনে তাহলে কি ভাববে? তোমার কি এক স্বভাব, ভুলভাল সব গল্প পড়বে, তারপর স্বপ্ন দেখে ঘুম মাটি করবে রোজ রাতে। 1000 বার তোমাকে বলেছি এইসব গল্প পড়ো না, পড়ো না। আলোটা জ্বলুক, নিভিও না। নতুন জায়গা, তাই হয়তো। এই আলোতে ঘুমানো যায়? প্লিজ, আজকের রাতটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুক, তবে প্লিজ পিসিকে কিন্তু কাল সকালে এইসব কিচ্ছু বলো না। হ্যাঁ, সব কথা শুনলে পিসি কি ভাববে না ভাববে। পিসি এই বাড়িতে একা থাকে, শুনলে কিন্তু ভয় পাবে। সে নাও নাও, এবার ঘুমিয়ে পড়ো তো দেখি, সকাল থেকে বিশাল টায়ার্ড। আরে বললাম তো কিছু নেই, ওটা তোমার মনের ভুল। ঘুমো ঘুমো। বাকি রাতটা কিছুতেই ঘুমোতে পারে না স্নেহা। তার কেবল মনে হয় দুটো চোখ যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে অবিরত। সকালে জলখাবার সেরে স্নেহাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখতে বেরোয় আবির। কিষানগঞ্জে পিসির বাড়িতে এর আগে বহুবারই সে এসেছে, তবে স্নেহাকে নিয়ে এই প্রথমবার পিসির বাড়ি আসা।
সেটাও কমপক্ষে 2.5-3 বছর পরে। পিসেমশাইয়ের চলে যাওয়ার পর সেই একবারই এসেছিল তারা। তারপর বহুবার পিসিকে বলেছিল কলকাতায় তাদের সাথে গিয়ে থাকতে, তবে সীমন্তিনী রাজি হয়নি। কি যে মায়া আছে ওই বাড়িতে কে জানে। সবুজে ঘেরা গ্রামটাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে স্নেহা। রাধা গোবিন্দের মন্দিরে প্রসাদ নিয়ে যখন বাড়ি ফেরে দুজনে, তখন সীমন্তিনী পাশের বাড়ির 15 বছর বয়সী একটি মেয়ের সাথে উঠোনে দাঁড়িয়ে কথা বলছে। ওদের আসতে দেখে সীমন্তিনী বলে, আয় আয় মা আয়, ওর নাম শিমুল, পাশের বাড়িতে থাকে। তোরা এসেছিস শুনে দেখা করতে এসেছে। হাবির দাদার বউকে দেখবে বলে কতক্ষণ ধরে অপেক্ষা করছে মেয়ে। নাও, নতুন বউ এসে গেছে, এবার যত ইচ্ছে দেখো গে। শিমুল ভারী লজ্জা পায়। সীমন্তিনীকে সে জেঠিমা বলে ডাকে। তার বাড়ির সকলেই সীমন্তিনীকে খুব সম্মান করে। শিমুল মাঝে মধ্যেই সীমন্তিনীর কাছে আসে নানা রকম গল্প শুনতে। সীমন্তিনীও কখনো সখনো ভালো মন্দ রান্না হলে শিমুলের জন্য পাঠিয়ে দেয়। সীমন্তিনীর ফাঁকা জ্বলন্ত বুকটায় যেন এক টুকরো বরফ এসে জমা হয় শিমুলের জেঠিমা ডাকটা শুনে। তার যেন মনে হয় কে বলেছে তার কেউ নেই। দিব্যি তো আছে কয়েকজন, যাদের একটু হলেও চিন্তা হয় সীমন্তিনীর জন্য। শিমুল, আজ তুই বরং এখানেই খেয়ে যাস, তুই থাকলে স্নেহারও ভালো লাগবে। শিমুল আবার লাজুকভাবে ঘাড় নাড়ে। যা, তোরা ভেতরে গিয়ে বস। পিসিমা, আপনি সব রান্না একা করবেন? আমি একটু সাহায্য করে দিই। হ্যাঁ জেঠিমা, নতুন বৌদি তো ঠিক কথাই বলেছে। তুমি একা একা রান্না করবে? একে তোমার বাতের ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা বাড়বে যে। ওরে বাবা, পাকা বুড়ি আমার। এককালে কত মানুষের রান্না একা হাতে করেছি। এ আর এমন কি? হ্যাঁ, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। তোরা বরং যা, গিয়ে একটু গল্প গুজব কর। তেমন হলে যদি খুব বেশি প্রয়োজন পড়ে তখন না হয় ডাকবো খন। স্নেহা হাতে ধরা রাধা গোবিন্দের প্রসাদটা সীমন্তিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, পিসিমা, এই নিন রাধা গোবিন্দের প্রসাদ। ভালো সময় গিয়েছিলাম, আমরা খেয়ে এসেছি। এটা আপনার জন্য। প্রসাদ? তোমরা মন্দিরে গিয়েছিলে নাকি? হ্যাঁ গো পিসি, কাছে পিঠে কোথায় বা যাব, তাই ভাবলাম একবার রাধা মাধবের দর্শন করে আসি। স্নেহার হাত থেকে প্রসাদটা নিয়ে সীমন্তিনী রান্নাঘরে চলে যায়। আগের দিনের যাত্রার ধকল, তারপর রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় স্নেহার শরীরটা কেমন যেন খারাপ লাগছে আজ। শিমুল মেয়েটা বেশ প্রাণবন্ত, কত কথা বলে চলেছে সে তখন থেকে। দু একটা প্রশ্নও করছে। তার বড্ড শহর দেখার ইচ্ছে। কে যেন তাকে বলেছে শহরের মানুষদের পায়ে কোনো লোহার বেড়া নেই। তারা স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণ করে, আবার একটা স্বপ্ন দেখে। স্নেহা শিমুলের দিকে বিষাদ ভরা দৃষ্টিতে তাকায়। এক অদৃশ্য রঙিন ফিতে দিয়ে শিমুলের চোখ দুটো বাঁধা। স্নেহার যেন মনে হয় সেই ফিতেটা টেনে খুলে ফেলে দিক সে। শিমুলকে দেখিয়ে দিক শহর কিংবা গ্রামের স্বপ্ন দেখার ক্ষেত্রে আদতে কোনো ফারাক হয় না। শহরেও স্নেহার মতো কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে ঠিকই, তবে সেই স্বপ্ন পূরণ করা হয় না। সেই ছোটবেলায় যখন মা 4 বছরের স্নেহাকে তার বাবার কাছে একলা রেখে বাড়ি ছেড়ে চলে গেল, তখন থেকেই স্নেহা প্রতি রাতে মাকে স্বপ্নে দেখত। মা দুটো হাত বাড়িয়ে ডাকত তাকে। মা মা করে চিৎকার করে উঠে বসে পড়ত সে। বাবা সারা রাত ভয়ে জেগে স্নেহার পাশে বসে থাকত। একদিন সেই স্বপ্নটা কোথায় যেন হারিয়ে গেল। মায়ের মুখটা কিভাবে যেন মিলিয়ে গেল। মাকে আর মনে পড়েনি তার, তবে ভয়কে কিভাবে যেন ভালোবেসে ফেলেছে স্নেহা। এরপর বহুবার স্বপ্ন দেখেছে, বহুবার স্বপ্ন ভেঙেছে তার। আবিরকে নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল মনে পড়ে না তার। আবিরের সাথে কলেজের শুরুর দিকে আলাপ হয়েছিল স্নেহার। বন্ধুত্ব, ভালোবাসা, বিয়ে সবটাই কেমন ঘোরের মতো মনে হয় এখন।
কলেজের রেজাল্টগুলোই ধুলো জমেছে হয়তো। একটা চাকরির স্বপ্ন দেখেছিল সে একদিন। আবির জানিয়েছিল, কি বলে? তুমি চাকরি করবে? আরে না না, ওসবের আবার কি দরকার? তাছাড়া মায়ের তো বয়স হয়েছে নাকি, মা একা আর কতদিন সামলাবে? নিজের হাতে সযত্নে নিজের সকল স্বপ্নগুলোকে কবর দিয়েছিল স্নেহা। সেই কবরের ওপরে একটা লাল গোলাপ রেখে দিয়েছিল ভালোবাসার নামে, কর্তব্যের নামে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নেয়। সিঁথিতে লাল চওড়া সিঁদুর পরে। কপালের গোল লাল টিপটা কেমন যেন সেই লাল গোলাপের মতোই দেখাচ্ছে আজ। তবে কি এই সিঁদুর, এই টিপটাই ওই লোহার বেড়া যার কথা শিমুল বলছিল খানিক আগে? বুঝতে পারে না। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ। শিমুলও চলে গেছে নিজের বাড়িতে। ছাদ থেকে শুকনো জামাকাপড়গুলো আনতে হবে। সে কোন সকালে সেগুলো মেলে এসেছিল ছাদে। একটা একটা করে সিঁড়ি বেয়ে ছাদের দরজার সামনে এসে দাঁড়ায় স্নেহা। ছাদের সবুজ দরজায় দেওয়া খিল তুলে দরজাটা খুলতেই শিরদাঁড়া বেয়ে হিম শীতল স্রোত নেমে আসে তার। ঝাঁকড়া চুলওয়ালা একটা লোক ছাদের পশ্চিম কোণে বসে গোগ্রাসে কি যেন খাচ্ছে। বড় অদ্ভুত সেই খাওয়ার ধরন। কোনো মানুষ কি এভাবে খেতে পারে? বন্ধ দরজার ওপারে লোকটা এলোই বা কি করে? লোকটা কেমন করে যেন বুঝতে পারে স্নেহার উপস্থিতি। ধীরে ধীরে দরজার দিকে মাথা তুলে তাকায় সে। রক্ত হিম হয়ে যায় স্নেহার। লোকটার মাথাটা একদিকে হেলানো। ধীরে ধীরে লোকটার ঠোঁটে খেলে যায় বিশ্রী এক হাসি। লোকটার চোখে কোনো মনি নেই, তবে তার দৃষ্টি যেন ছুরির মতো চিরে দিচ্ছে স্নেহার অস্তিত্ব টিকিয়ে রাখার ইচ্ছে শক্তিকে। মুখের ভেতর থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে আসতে চেয়েও পারে না। স্নেহার শরীর একেবারে স্তব্ধ হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে যায়। স্নেহা, এই স্নেহা, স্নেহা, তুমি এখানে এলে কি করে? এ কি, জ্বরে জেগা পুড়ে যাচ্ছে। স্নেহাকে বিছানায় শুইয়ে দেয় আবির। সীমন্তিনী ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকে স্নেহার দিকে। কখন যে মেয়েটা কাউকে কিছু না বলে ছাদে গিয়েছিল কেউ জানে না। কি বা হলো তার হঠাৎ? একটু আগেও তো সম্পূর্ণ সুস্থ ছিল সে। অন্তত তেমনটাই তো মনে হয়েছিল তাকে দেখে। রাতে স্নেহার মাথায় জলপট্টি দিয়ে অনেকক্ষণ জেগে তার মাথার কাছে বসেছিল আবির। ডাক্তারের ওষুধ তখনও কাজ দেয়নি। স্নেহার শরীর তখনও একই রকমভাবে পুড়ছে জ্বরের আগুনে। অন্ধকার, খিদে, সব খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে। খিদে। কখন যেন চোখটা লেগে এসেছিল আবিরের। হঠাৎ করে স্নেহার কণ্ঠে ধরফড়িয়ে উঠে বসে সে। স্নেহা, এই স্নেহা, স্নেহা, কি বলছো তুমি? কে কি খেয়ে ফেলবে? বড্ড খিদে। ওই লোকটা, ওই লোকটা সব 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 খেয়ে ফেলবে, সব। অসংলগ্ন কথাগুলোর কোনো মানে খুঁজে পায় না আবির। নির্ঘা জ্বরের ঘোরে ভুল বকছে মেয়েটা। ঘরের আলোটা নিভিয়ে স্নেহার পাশে শুয়ে পড়ে আবির। মাথার ভেতর নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। কিছুতেই ঘুম আসছে না এখন। অসংখ্য ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। আচমকা একটা পচা গন্ধ নাকে আসে তার। গন্ধটা কিছুতেই সহ্য করতে পারে না সে। ধীরে ধীরে চোখটা খুলতে আবিরের চোখ যায় সিলিংয়ের দিকে, এবং সেদিকে চোখ পড়তেই আবিরের সর্বাঙ্গ থরথর করে কেঁপে ওঠে। ঘরের আবছা আলোয় ঠিক তার শরীরের কিছুটা ওপরেই একটা লম্বা অবয়ব দেখতে পায় সে। অবয়বটা শূন্যে ভাসছে। আবিরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে তার ঘাড়টা, একদিকে কিছুটা হেলানো।
বন্ধ জানালাগুলো কেমন করে খুলে যায় এবার। জানালার পর্দাগুলো বেপরোয়াভাবে উড়তে শুরু করে। দুমদাম শব্দে ঘরের নিস্তব্ধতা ভঙ্গ হয়। আতঙ্কে বিস্ফারিত চোখটা বন্ধ করে ফেলে আবির। ধীরে ধীরে হাতটা পাশে এগিয়ে স্নেহাকে ধরতে চায় সে, তবে পাশে কাউকে পায় না। কোথায় গেল স্নেহা? একটু আগে আলো নেভানোর আগেও তো সে তার পাশেই শুয়েছিল। তবে ভয়ে ভয়ে চোখটা খুলে তাকায় আবির। চিরপরিচিত ঘরটা আবার ফিরে এসেছে আগের ছন্দে। একটা মৃদু ডাক কানে আসে আবিরের। আবির, বাঁচাও, আবির। দ্রুত বিছানায় উঠে বসে আবির। স্নেহা, কোথা থেকে আসছে এই ডাক? আবির কোনো কিছুর তোয়াক্কা না করে ঘরের আলোটা জ্বালায়। ঘরের চারপাশে দেখে নেয় একবার। না, স্নেহা ঘরে নেই। ডাকটা আবার ভেসে আসে। আবির, বাঁচাও। স্নেহা, 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 কোথায় তুমি? স্নেহা, আরে স্নেহা। কোনো উত্তর আসে না আর। ঘরের এক কোণে বড় কাঠের আলমারিটার দিকে চোখ যায় আবিরের। ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে আলমারিটার হাতলে টান দেয় আবির। কিন্তু না, আলমারিটা তালা বন্ধ করা। স্নেহা কি তবে মজা করছে? আলো নিভিয়ে দেওয়ার পর কি সে কোনোভাবে ঘর থেকে বেরিয়ে গেছে? দরজার দিকে তাকাতেই আবিরের ভুল ভাঙে। ঘরের ছিটকিনি সে নিজের হাতে তুলেছিল, সেটা এখনো একইভাবে বন্ধ। কিছুই বুঝতে পারে না আবির। স্নেহা, 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 কোথায় তুমি? হঠাৎ বিছানার নিচ থেকে ভেসে আসে হালকা অথচ তীক্ষ্ণ এক হাসির শব্দ। শব্দটা মুহূর্তের মধ্যে দখল করে নেয় সারা ঘরটাকে। হাসির শব্দটা সহ্য করতে পারে না আবির। হাত দুটো দিয়ে কানটা চেপে ধরে সে। কিছুক্ষণ পর হাসির শব্দটা বদলে যায় চাপা কান্নার শব্দে। আবির বুঝতে পারে বিছানার তলা থেকে আসছে শব্দটা। আবির, আবির, আমার খুব ভয় করছে। আমাকে বের করো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবির। রক্তশূন্য ফ্যাকাশে মুখে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে আবির। কি ঘটছে এসব? আবির কিছু না ভেবে বিছানার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে খাটের তলায় উঁকি মেরে দেখে। সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে আবিরের। তার সামনে যে মেয়েটা বসে রয়েছে সে তার বিবাহিতা স্ত্রী। তবে এ কোন ভয়ানক রূপ তার! স্নেহার নিরীহ চোখটা বদলে গিয়ে নিষ্প্রাণ ঠান্ডা দৃষ্টিতে পরিণত হয়েছে। চোখের মণিগুলো যেন কয়েক গুণ বেড়ে গেছে। ঠোঁটের কোণে তির্যক হাসির রেখা। এখান থেকে আমাকে নিয়ে চলো আবির। এখানে থাকতে চাই না আমি। নিয়ে চলো আমায়। স্নেহা, স্নেহা, এই স্নেহা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? এইসব কি বলছো তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো স্নেহা, বেরিয়ে এসো প্লিজ। আবিরের কণ্ঠটা কানে পৌঁছতেই মাটিতে লুটিয়ে পড়ে স্নেহা। সকালে স্নেহার মাথার কাছেই বসেছিল আবির। জ্বর তপ্ত শরীরে স্নেহার তখন কোনো হুঁশ নেই। স্নেহার সারা শরীরে আঁচড়ের দাগ। নরম গোলাপি ঠোঁট দুটো যেন পুড়ে কালো হয়ে গেছে। চোখের তলায় নেমে এসেছে শ্রাবণের কালো মেঘ। বড় মায়া হয় আবিরের। স্নেহাকে সে বরাবর আগলে রাখতে চেয়েছে নিজের কাছে, যখন থেকে সে জানতে পেরেছিল স্নেহার দুঃস্বপ্নগুলোর কথা। মায়ের চলে যাওয়াটা একটা বিরাট শূন্যতা এনেছিল স্নেহার বুকে। আবির চেয়েছিল ওই শূন্য জায়গাটা পূরণ করতে। তাদের সম্পর্কেও আর 5টা সম্পর্কের মতো অভিমান আছে, মনোমালিন্য আছে, চাপা কষ্ট আছে। তবে সব কিছুর ঊর্ধ্বে যেটা আছে সেটা হলো ভালোবাসা। আবির স্নেহার দায়িত্ব নিতে চায়, স্নেহাকে ভালোবাসতে চায়। তবে স্নেহা কেমন যেন মনমরা, নিষ্প্রাণ।
স্নেহা বাইরে থেকে হাসি খুশি থাকলেও আবির বেশ বুঝতে পারে একটা শূন্যতা তার হৃদয়ে ছড়িয়ে গেছে। চোখটা খুলেই নরম গলায় আবিরকে ডাকে স্নেহা। আবির। আবির হকচকিয়ে ওঠে স্নেহার ডাকে। স্নেহা, এখন তোমার শরীর ঠিক আছে? কি হয়েছিল তোমার? আবির, কাল দুপুরে কাপড় জামাগুলো নিয়ে আসতে ছাদে গেছিলাম। ছাদের দরজাটা খুলতেই দেখলাম ছাদের এক কোণে একটি লোক বসে রয়েছে। লোকটি উবু হয়ে বসে 2 হাতে গোগ্রাসে কিছু খাচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি। লোকটা ভয়ানক দৃষ্টি দিয়ে তাকিয়েছিল আমার দিকে। তার ঘাটটা একদিকে হেলানো। হঠাৎ কোথায় মিলিয়ে গেল। ঝাঁকড়া চুল, লম্বা একটি লোক। ভারী আশ্চর্য লাগে আবিরের। কাল রাতে এসে যে লোকটার অবয়বটা দেখেছে হুবহু তেমনই বর্ণনা দিচ্ছে স্নেহা। স্নেহার মাথায় হাত বুলিয়ে দেয় আবির। তুমি একটু ঘুমাও, এসব নিয়ে বেশি ভেবো না। আবির, তুমি আমার কথা বিশ্বাস করো? আমি সত্যি বলছি, আমি স্বপ্ন দেখিনি। আবির, লোকটা আমার দিকে তাকিয়ে কেমন ভাবে তাকিয়ে হাসছিল, আমি নিজের চোখে দেখেছি। আগে সুস্থ হও, তারপর তোমার সব কথা শুনবো। দুপুরে সীমন্তিনীকে কথাটা বলে স্নেহা। সীমন্তিনী তখন গরম মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছিল তাকে। জ্বরের প্রভাবে মুখে কোনো রুচি নেই তার, তাই কিছুটা জোর করে ধমক দিয়েই খাওয়াচ্ছিল সীমন্তিনী। এমন সময় স্নেহার কথাটা শুনে বড় বড় চোখ করে তাকায় সে। কি? না না, তা কি করে সম্ভব? এ বাড়িতে না বলে তো কেউ ঢোকে না। শিমুল বা ওর মা আসে মাঝে মাঝে, কিন্তু বিশ্বাস করুন পিসিমা, আমি নিজে দেখেছি। বিশ্বাস তো করছি মা, তবে অনেক সময় চোখের দেখাও ভুল হয়ে যায়। কি দেখতে কি দেখেছ? তাছাড়া আবির বলছিল আগের দিন রাতেও তুমি কি সব স্বপ্ন দেখে ভয় পেয়েছিলে। এমন তো হতে পারে সেই স্বপ্নের ব্যাপারে ভাবতে ভাবতেই কিছু একটা কল্পনা করে ফেলেছিলে তুমি। তোমাকে একটা কথা বলবো মা, তুমি আর ছাদের দিকটায় যেও না। শরীরটা তো এখন দুর্বল তোমার। স্নেহা আর কিছু বলতে চায় না। সে জানে তার কথায় কেউ বিশ্বাস করবে না। খাওয়ানো শেষ হলে সীমন্তিনী চলে যায়। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে স্নেহা লম্বা বারান্দা সংলগ্ন বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেয়। মাথাটা ভারী হয়ে আছে তার। বাথরুমের আয়নার দিকে মনের অজান্তেই চোখটা চলে যেতে বুকটা ধড়াস করে ওঠে। এ কী চেহারা হয়েছে তার! চোখের কোণে কালো আধার ঘর বেঁধেছে, এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। কোমল ঠোঁট দুটো যেন কিসের অভিমানে শুকিয়ে গেছে। ক্লান্ত লাগে নিজেকে। এই ক্লান্তি অসুখের নয়, বরং ব্যর্থতার। সত্যিটা দেখেও কাউকে বোঝাতে না পারার ব্যর্থতা। নিজের চোখকে কিভাবে অগ্রাহ্য করবে সে? হঠাৎ এক আকাশ ফাটানো বিদীর্ণ চিৎকার শোনা যায় বাথরুমের ভেতর থেকে। স্নেহার চিৎকারে ছুটে আসে আবির ও সীমন্তিনী। দরজায় বার কয়েক ধাক্কা দিয়েও লাভ হয় না। দরজা ভেঙে যখন স্নেহাকে বের করা হয় তখন স্নেহা সজ্ঞানে ছিল না। সন্ধে নামার একটু আগে সীমন্তিনীর বাড়ির দরজায় টোকা পড়ে। সীমন্তিনী তখন স্নেহার কাছে বসেছিল। হন্তদন্ত হয়ে দরজা খুলতেই শিমুল ঢুকে আসে বাড়ির ভেতর। জেঠিমা, নতুন বৌদি এখন কেমন আছে গো? ভারাক্রান্ত মনে উত্তর দেয় সীমন্তিনী। ভালো নেই রে মা, শরীরটা দুর্বল। সদ্যই বিয়ে হয়েছে, আমার কাছে এসেছে একটু ঘুরে বেড়াবে বলে, আর এখানে এসে এমন বিছানায় পড়লো, কি যে করব, কোনো উপায় তো নেই। তুমি চিন্তা করো না জেঠিমা, নতুন বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন না হয় একসাথে সবাই মিলে গ্রামটা ঘুরে দেখবো আমরা। হলেই ভালো। শিমুল হাতে ধরা শালপাতার একটা ঠোঙা এগিয়ে দেয় সীমন্তিনীর দিকে। মা ছোট বাজারের মাঠের পাশের মন্দিরে গিয়েছিল, ঠাকুরের ফুল প্রসাদ নিয়ে এসেছে। নতুন বৌদির জ্বর শুনে বলল একটু ফুল প্রসাদ দিয়ে যেতে। নতুন বৌদির মাথায় ফুলটা ছুঁয়ে দাও, দেখবে নতুন বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি যাই, মা অপেক্ষা করছে। ফুল প্রসাদটা সীমন্তিনীর হাতে দিয়ে চলে যায় শিমুল।
সদর দরজাটা বন্ধ করে পেছনে ফিরতেই সীমন্তিনীর নজর যায় ছাদের দিকে। হাতটা আলগা হয়ে আসে সীমন্তিনীর। হাতে ধরা ঠোঙাটা মাটিতে পড়ে যায়। রাতে আবিরের ভারাক্রান্ত মুখটার দিকে চোখ যায় সীমন্তিনীর। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। স্নেহার শরীরের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি এখনো। রোজ রাতে একইভাবে জ্বরটা আসছে। শুধু জ্বর নয়, জ্বরের ঘোরে নানা রকম অসংলগ্ন কথাও বলছে স্নেহা, যে কথাগুলোর কোনো অর্থ খুঁজে পাচ্ছে না সে। সীমন্তিনী চাপা কণ্ঠে বলে, আবির, একটা কথা বলবো বাবা, তোরা বরং বাড়ি ফিরে যা। এখানে তো সব ওষুধ পাওয়াও গেল না, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে। হ্যাঁ গো পিসি, তাই যেতে হবে। বাবা ফোন করেছিল কিছুক্ষণ আগে, ফিরে যেতে বলল। আচ্ছা পিসি, আমাকে একটা সত্যি কথা বলবে? সীমন্তিনী সম্মতিতে মাথা নাড়ে। দেখো পিসি, ছেলেবেলা থেকে তুমি আমাকে অনেক স্নেহ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। এবারে এসে বুঝতে পারলাম এখানে অনেক কিছুই বদলে গেছে। আগের মতো সেই স্নিগ্ধ বাতাস এই বাড়িতে আর নেই। এই বাড়িতে বাতাস কেমন ভারী হয়ে থাকে সবসময়। আমি জানি তুমি সবটাই জানো। এখানে আমাদের সাথে যা যা ঘটেছে কোনো কিছুই তোমার অজানা নয়। আচ্ছা পিসি, সত্যি করে বলো তো, ছাদে রোজ কার জন্য খাবার রেখে আসো তুমি? আবিরের প্রশ্নটা শুনে সীমন্তিনীর সারা শরীরে বৈদ্যুতিক শিহরণ খেলে যায়। বিস্ফারিত দৃষ্টিতে তাকায় সে আবিরের দিকে। দ্রুত ঘরের বাইরের দিকে এগিয়ে যায় সে। তবে ঘরের বাইরে বেরোতে পারে না সীমন্তিনী। আবির এসে দাঁড়িয়েছে তার সামনে। আবিরের দৃষ্টিতে সহস্র প্রশ্ন। সেদিকে তাকাতে পারে না সে। পিসি, তুমি ছোট থেকে আমাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছো, ভালোবেসেছো। আমার কাছে কিচ্ছু লুকিও না। এসে থেকে দেখছি এই বাড়ির ঠাকুর ঘরটাও তালাবন্ধ। তুমি তো সবসময় ভোরবেলা উঠে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে, অথচ এই কদিনে একবারও তোমায় ঠাকুরকে পুজো করতে দেখলাম না। এমনকি সন্ধ্যের সময় বাতিটুকুও দাও না, শাঁখও বাজে নাই বাড়িতে। উঠোনে তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে গেছে। কি এমন পাল্টে গেল গো এই কয়েক বছরে? আমার চেনা কিচ্ছু আর এখানে নেই। এমনকি তুমিও পাল্টে গেছো পিসি। সীমন্তিনী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় রান্নাঘরে বাসন পড়ার শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। সারা শরীর শিউরে ওঠে তাদের। স্নেহা ঘরে ঘুমোচ্ছে, আর এই মুহূর্তে তারা দুজন ছাড়া বাড়িতে আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। তবে কে? ছুটে গিয়ে রান্নাঘরের আলো জ্বালাতেই স্তম্ভিত হয়ে যায় তারা। বাসনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের কথোপকথনে বিঘ্ন ঘটানোর জন্যই এমনটা করা হয়েছে। সীমন্তিনী বাসনগুলো গোছাতে গোছাতে আবিরের দিকে তাকিয়ে বলে, ঘরে স্নেহা একা আছে, ওর কাছে যা। কাল সকালে বেরোতে হবে তো, যা শুয়ে পড়। আবির আর কিছু বলতে পারে না। ঘরে ফিরে স্নেহার পাশে শুয়ে পড়ে সে। আজ আর ঘরের আলোটা নেভায় না আবির। একটা রাত, তবুও যেন সময় কাটতেই চায় না। কিছুতেই ঘুম আসছে না তার আজ। রাত তখন 1:45 হবে। হঠাৎই কারেন্ট চলে যায়। এখানে আসার পর থেকে মাঝে মধ্যেই কারেন্ট গেছে, তবে এমন বিদঘুটে সময়ই প্রথমবার গেল। জানালাটা খুলে বাইরের দিকে তাকায় আবির। বাড়ির পেছনে ছোট্ট একটা ফুল গাছের বাগান রয়েছে। সেখান থেকেই ঠান্ডা শীতল বাতাস ঘরে প্রবেশ করছে। কিছু জোনাকি ঝিলমিল করছে গাছের পাতায়। একটা সিগারেট ধরায় আবির। নিকোটিন পোড়া গন্ধটা ছড়িয়ে যায় গোটা ঘরে। ছোটবেলা থেকেই সীমন্তিনীকে খুব ভালোবাসে আবির। সীমন্তিনীও তাকে নিজের ছেলের মতো আদর ও স্নেহ দিয়েছে বরাবর। এখানে আসার পর থেকে যা শুরু হয়েছে সেটা কিছুতেই নিছক কল্পনা কিংবা দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছে না আবির। একটা পচা গন্ধ ভেসে আসে তার নাকে। জানালা থেকে সরে আসে আবির। সিগারেটটা সবেমাত্র ফেলতে যাবে এমন সময় পেছন থেকে দুটো হাত এসে জাপটে ধরে আবিরকে। পুরুষালী হাতের বাঁধন। নিজেকে বাঁধন মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালায় আবির, কিন্তু সেই সব চেষ্টায় বিফলে যায়। ক্রমশ আরও বেশি শক্ত হয়ে আসে সেই বাহুবন্ধন। ঘুরে তাকাতে চেয়েও পারে না আবির। শ্বাসরুদ্ধ হয়ে আসে আবিরের এই বেষ্টনীর ভেতরে। কানের খুব কাছ থেকে ভেসে আসে একটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠ, ভয়ানক কণ্ঠটা শুনে সারা শরীর জুড়ে হিম শীতল স্রোত নেমে আসে আবিরের। কৃষ্ণবর্ণ আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে জ্ঞান হারায় আবির।
আবির, কেমন আছিস বাবা এখন? ভোরের দিকে জ্ঞান ফিরতে চোখের সামনে পিসি এবং স্নেহাকে দেখে ভয়ে জড়সড় হয়ে উঠে বসে আবির। আবির শান্ত হও, এই তো আমি, সব ঠিক আছে। সীমন্তিনী এগিয়ে এসে আবিরের মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পাস না বাবা, আমরা এখানেই আছি। আরে এসব কি হচ্ছে পিসি? কাল আমি নিজে অনুভব করেছি, কেউ চায় না আমরা এখানে থাকি, কেউ চায় না আমরা তার সত্যিটা জেনে ফেলি। আর আমার দৃঢ় বিশ্বাস তুমি সবটা জেনেও চুপ করে আছো। তোমার কাছে কি আমাদের জীবনের কোনো দাম নেই? হ্যাঁ, আমি ভাবতাম তুমি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসো, কিন্তু হয়তো আমি ভুল ভাবতাম। সন্তানের বিপদ দেখেও কি কোনো মা চুপ করে থাকতে পারে? না 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 পিসি, না। তুই আমাকে ভুল বুঝছিস বাবা, আমার যে কোনো উপায় নেই। থাক পিসি, থাক থাক, আর কিছু বলতে হবে না তোমায়। স্নেহা, আমরা এক্ষুনি বেরোবো। আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি। সত্যিটা জেনেও পিসি চুপচাপ সব সহ্য করছে, আমি জানি না কেন। হয়তো এই সত্যির দামটাই পিসির কাছে আমাদের জীবনের থেকেও বেশি প্রিয়। বেশ, তুমি থাকো তোমার সত্যি নিয়ে, আমরা আর এখানে থাকবো না। চলো স্নেহা, গুছিয়ে ফেলো। আবির, এমন অনেক সত্যি থাকে যেটা কারোর সাথে ভাগ করা যায় না বাবা। যে সত্যিটা ভাগ করলে মনে হয় নিজের খানিকটা অংশ বাদ পড়ে গিয়েছে শরীর থেকে। এমন কিছু সত্যি থাকে যা গোপনে লালন করি আমরা এই বুকের মাঝে। তোর পিসে মশাই চলে যাওয়ার এত বছর পর তোরা যখন এলি, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম, তবে ভয়ও পেয়েছিলাম। এই দিনটার ভয়, এত বছরের সত্যিটা বেরিয়ে আসার ভয়। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কিছুর পরও তোমার চুপ করে থাকার কারণটা কি পিসি? যাওয়ার আগে অন্তত এটুকু বলে দাও। বলবো, আজ তোদের সবটা বলবো, তবে এই কথাগুলো অন্য আর কাউকে বলিস না। পিসির এই অনুরোধটুকু রাখিস বাবা। বেশ, আমি কথা দিলাম আমি কাউকে কিচ্ছু বলবো না। সীমন্তিনী বলতে শুরু করে। সেবার সব কাজ মিটে যাওয়ার পর তোরা যখন চলে গেলি, এই এত বড় বাড়িটা আমাকে গিলতে আসছিল। রাত তো দূর, দুপুরেও মন বসতো না বাড়িতে। দাদা অনেকবার বলেছিল ওখানে তোদের সাথে কে থাকতে, তবে জানি না কেন মায়ার কারণে বাড়িটা ছেড়ে চলে যেতে পারিনি। একদিন খুব অসুস্থ হয়ে পড়লাম, চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছি না। রান্না বান্না ঘরের কাজ সবটাই বন্ধ। উঠে যে জলটুকু খাবো সেই শক্তিও নেই তখন। একসময় মনে হলো প্রাণটা বুঝেই বেরিয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, চোখের সামনেটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো কানের খুব কাছ থেকে, পরিচিত ডাক। তবে সে বিভৎস কণ্ঠস্বর শুনে কেঁপে উঠেছিল আমার সারা শরীর। সীমন্তিনী, ওঠো সীমন্তিনী। ওই ডাকটা যেন হাত ধরে টেনে তুলল আমায়। ঘরের চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। একদিন রাতে স্বপ্ন দেখলাম তোর পিসে মশাইকে থালা সাজিয়ে খেতে দিচ্ছি। ও খাচ্ছে আর আমি ওর সামনে বসে রয়েছি। তৃপ্তি ভরে থালার সমস্ত খাবারটুকু খেয়ে আমার দিকে তাকিয়ে মিনতির সুরে বলল, সীমন্তিনী, আজ বহুদিন পর পেট ভরে খেলাম। কাল থেকে এমন করেই রোজ খেতে দিও আমায়। ছাদের ওই পশ্চিম দিকে আমার জন্য খাবার রেখে এসো। ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। শীতের রাতেও ঘামতে শুরু করলাম। স্বপ্নটাকে কেমন বাস্তবের মতোই মনে হতে লাগলো। পরদিন দুপুরে কিছুতেই খেতে পারলাম না। মুখের কাছে ভাতের গ্রাস নিতে গিয়েও থালায় রেখে দিলাম। মানুষটা খেতে বড় ভালোবাসত। সে চলে যাওয়ার পর থেকে তার পছন্দের কোনো রান্নাই করিনি। তবে সেদিন কি মনে হলো জানি না, তোর পিসে মশাইয়ের পছন্দের পদগুলো রেঁধে ছাদের পশ্চিম দিকে রেখে এলাম। পরের দিন ছাদে গিয়ে দেখলাম কোথাও এক দানা ভাতের চিহ্নও নেই।
মনে হলো এমনও তো হতে পারে কোনো পশু কিংবা কাক পক্ষীতে খেয়ে গেছে খাবারটা, কিন্তু জানি না কেন মন সেটা মানতে চাইল না। রাতে শুয়ে নিজেই কত শত যুক্তি সাজালাম, আবার নিজেই সেগুলো ধূলিসাৎ করে দিলাম। কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। সেদিন রাতে আবার একটা স্বপ্ন দেখলাম। একটা অন্ধকার ঘর থেকে ভেসে আসছে চাপা গোঙানির শব্দ। শব্দের উৎসের দিকে এক পা করে এগিয়ে চলেছি আমি। ঘরের দরজা খুলে নিকশ কালো ঘরটাতে ঢুকে বুঝতে পারলাম বিছানার পাশে কেউ পিছন ফিরে বসে রয়েছে। শুনতে পাচ্ছি লোকটি হাঁটুর মধ্যে মুখ গুজে কাঁদছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটি ধীরে ধীরে মুখ তুলে তাকায় আমার দিকে। সেই ভয়ঙ্কর চাহনি আমার এখনো মনে আছে। একদিন সকালে উঠে দেখলাম উঠোনে তুলসী মঞ্চের তুলসী গাছটা শুকিয়ে গেছে। সেদিনের পর অনেকবার তুলসী গাছ এনে বসিয়েছি মঞ্চে, তবে লাভ হয়নি। প্রতি রাতে মনে হয় আমার মুখের খুব কাছে আরও একটা মুখ ঝুঁকে তাকিয়ে থাকে আমার দিকে। মনে হয় চোখ খুললেই হয়তো পরিচিত সেই মুখের ভয়ঙ্কর রূপটা দেখতে পাবো। ভয় বিছানার চাদরটা মুঠোয় চেপে রাখি। ভোর হওয়া পর্যন্ত আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু সেই সব কিছু ছাপিয়ে একটা চাপা কষ্ট অনুভব করতাম। কি কারণে মানুষটা চলে গিয়েও বারবার ফিরে আসে। তোর পিসে মশের ছবির সামনে ধূপধুনো দিতে শুরু করি রোজ, কিছুতেই কোনো লাভ হলো না। রাতে সেই মানুষটাকে স্পষ্ট অনুভব করি মুখের ওপর। প্রায়শই রাতে ওই স্বপ্নটা দেখতাম। সুমন্তিনী, খুব খিদে পেয়েছে। সুমন্তিনী, একদিন মনে হলো আর এভাবে চলতে দেওয়া যায় না। ঠিক করলাম দাদার কাছেই চলে যাব। জিনিসপত্র গুছিয়ে নিলাম রাতে। ভোরের ট্রেন। ভোরবেলা উঠে স্নান ঘরে গেলাম স্নান করতে। স্নান সেরে বেরোতে যাব, কিন্তু দরজাটা কিছুতেই খুলতে পারলাম না। বুঝতে পারলাম দরজাটা বাইরে থেকে বন্ধ। সদর দরজা বন্ধ, বাড়িতে আমি ছাড়া কেউ নেই। দরজা বন্ধ করবে কে? দরজায় জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না। ওখানেই আটকে থাকলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় আচমকা দরজাটা খুলে যায়। হাওয়া নেই, বাতাস নেই, ঠিক যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিয়ে খুলে দেয় সেটা। বুঝতে পারলাম তোর পিসে মশাই আমাকে কোথাও যেতে দেবে না। সেদিন রাতে পোস্তর বড়া, ঘন মুগের ডাল, বাগানের গাছ থেকে পেরে আনা লাউয়ের সবজি দিয়ে থালা সাজিয়ে ছাদের পশ্চিম দিকে রেখে লুকিয়ে দাঁড়িয়ে রইলাম ছাদের দরজার কাছে। ভাবলাম আজ আমি দেখবই সবটাই আমার কল্পনা নাকি পুরোটাই সত্যি। রাত 10:30 নাগাদ খসখসে একটা শব্দ শুনতে পেলাম দরজার ওপাশে। ছাদের এক পাশ থেকে যেদিকে ভাতের থালাটা রাখা সেদিকে এগিয়ে যাচ্ছে শব্দটা। ধীরে ধীরে দরজাটা একটু ফাঁক করে চোখ রাখলাম সেই ফাঁকে। মুহূর্তের মধ্যে বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল আমার গোটা শরীরে। আমি দেখলাম তোর পিসি মশাই উবু হয়ে বসে গোগ্রাসে ভাতের থালা থেকে ভাত তুলে মুখে পড়ছে, যেন কত শত দিন ধরে অভুক্ত ছিল সে। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম আমি। সবটুকু ভাত খেয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। তারপর পলক ফেলতে কোথায় যেন মিলিয়ে গেল। দেখলে আবির, আমি বলেছিলাম তোমায়, আমি দেখেছিলাম, ওনাকেই দেখেছিলাম। কি বিভৎস সেই দৃশ্য। স্নেহার কথায় চমক ভাঙে আবিরের। এতক্ষণ এক মনে পিসির বলে যাওয়া কথাগুলো শুনে যাচ্ছিল সে। স্নেহা কখন যেন উঠে বসেছে বিছানায়। আবির মাথা নাড়ে। আমি লিটারালি বুঝতে পারছি না, তুমি এগুলো কাউকে জানাওনি কেন? তোমার তো লাইফ রিস্ক হতে পারে এখানে। এত বড় ঘটনাটা তুমি এতদিন চেপে রেখেছিলে। আমার কিছু হবে না রে, তোর পিসে মশাই আমার কোনো ক্ষতি করবে না।
তোমার ক্ষতি না হয় নাই করলো, কিন্তু আমাদের স্নেহার যদি কিছু একটা হয়ে যেত তখন? এই কারণেই আমি কাউকে এই বাড়িতে ডাকি না, কোথাও যেতেও পারি না, এমনকি তোদের বিয়েতেও। কেন সহ্য করছো এসব পিসি? যে চলে গেছে তাকে চলে যেতে দাও, এভাবে মায়ায় জড়িয়ে। সেও তো মায়ায় জড়িয়েই রয়ে গেছে আবির। আচ্ছা বলতো, তোর মনে আছে তোর পিসেমশাই কিভাবে মারা গিয়েছিল? হ্যাঁ, শহর থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল। সীমন্তিনী আশ্চর্য রকমভাবে হাসতে শুরু করে, তারপর বলে, ভুল জানতাম আমরা, ভুল, এতদিন ভুল জানতাম। ভুল জানতাম? হ্যাঁ ভুল জানতাম, ভুল। সেদিন রাতে নিজের ঘরে ঘুমাচ্ছি, মাঝরাতের দিকে বুঝতে পারলাম সে এসেছে। ঠিক আমার মুখের উপরে দুটো কোটরগত চোখের চাহনি। সেদিন আর ভয় পেলাম না, মুহূর্তের মধ্যে চোখ খুলে ফেললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। খালি ঘরের অন্য একটা মানুষের উপস্থিতি টের পাচ্ছি, তবে কাউকে দেখতে পাচ্ছি না। বিরক্তি লাগলো, চিৎকার করে বললাম, কি চাও? কেন এভাবে রোজ রাতে আসো? যদি যেতে এতই আপত্তি, তবে কেন এভাবে একা করে চলে গেলে এই অসময়? তুমি জানতে না তুমি ছাড়া আমি কতটা একা? জানতে না? বলো, আজ বলতেই হবে তোমায়। শুনতে পেলাম ঘরের এক কোণ থেকে ভেসে আসছে চাপা ঘুমানির শব্দ। সীমন্তিনী, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, আমাকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? কে? কে মেরে ফেলেছে তোমাকে? কে? সুবল। সুবলদা? হ্যাঁ সীমন্তিনী, সুবল। সেদিন কলকাতায় যে কারণে গিয়েছিলাম তা তো তুমি জানোই। সুবল বলেছিল সেখানে ওর চেনা জানা রয়েছে, ভালো একটা দোকান ঘরের খোঁজ পেয়েছে ও। আমাকে বলেছিল সঙ্গে করে টাকাগুলো নিয়ে যেতে। দোকান ঘরটা দেখে আমার পছন্দ হলো না, খুবছে একটা ঘর, সেখানে ঠিকমতো বসারও জায়গা নেই। সুবল অনেক করে বোঝানোর চেষ্টা করলো। আহা প্রবীর, তুমি বুঝতে পারছো না, এই কলকাতা শহরে এই টাকায় এর চেয়ে ভালো দোকান ঘর আর পাবে না। তুমি ভুল করছো। না সুবলদা, তেমন হলে দোকান করব না। গ্রামের দোকানটা যেমন চলছে তাই চলবে। অনেক কষ্টের টাকা আমার, এভাবে জলে ফেলে দিতে পারবো না। ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। স্টেশনে পৌঁছে শুনলাম পরপর দুটো ট্রেন বাতিল হয়েছে। অনেকক্ষণ পর একটা ট্রেন এলো। দুটো ট্রেনের লোক চাপাচাপি করে উঠলো ওই ট্রেনে। আমি এবং সুবলদা একেবারে দরজার কাছে দাঁড়ালাম। আমার খালি মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি ফিরব। সারাদিন না খাওয়ায় খিদেতে মাথা ঘুরছিল। সুবলদা বলল, কি হলো প্রবীর, শরীর খারাপ লাগছে? হ্যাঁ সুবলদা, শরীরটা খারাপ লাগছে। এত চাপাচাপিতে দাও, হাতের ব্যাগটা দাও তো দেখি, আমি ধরছি। তুমি এদিকে দরজার কাছে এসো, ঠান্ডা বাতাস পাবে, ভালো লাগবে, এসো। আমি গিয়ে দাঁড়াই দরজার সামনে। সুবলদা আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। দ্রুত গতিতে এগিয়ে চলছিল ট্রেন। হঠাৎ আমাদের কামরার ভেতরে কি নিয়ে একটা বচসা বাঁধে। তর্ক বিতর্ক এতটাই বেড়ে যায় যে ভেতর দিকে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ একে অপরের গায়ে হাত তুলতে থাকে। নিত্যদিনের যাত্রীদের কাছে এসব ঝামেলা খুবই স্বাভাবিক। আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখলাম হাঁ করে তাকিয়ে রয়েছে সেদিকে। আমার মন তখন কতক্ষণে বাড়ি ফিরব সেদিকে। ওই সাংঘাতিক চিৎকারের মধ্যেই আচমকা দুটো হাত এসে পড়লো আমার পিঠে। দুর্বলতার জন্য কিনা জানি না, আমার হাতে ধরা হাতলটা ছেড়ে গেল আর আমি ছিটকে গিয়ে পড়লাম রেল লাইনে। তারপরের ঘটনার তুমি সবটাই জানো। ওই সুবলকে আমি ওর শাস্তি দিয়েছি সীমন্তিনী। যে টাকার লোভে ও আমার প্রাণটা নিয়ে নিল, সেই টাকা ওকে ভোগ করতে দিইনি। আমার মনে পড়ে গেল সেই দিনের সমস্ত ঘটনা। সেদিন রাতে আমি উঠোনেই পায়চারি করছিলাম, মনটা কেমন কু ডাকছিল আমার।
মানুষটা সেই কোন সকালে বেরিয়েছিল অত বৃষ্টির মধ্যে। বারবার মনে হচ্ছিল হয়তো এক্ষুনি আসবে, এসে বলবে সীমন্তী তাড়াতাড়ি খেতে দাও, কিন্তু মানুষটা এলো না। সদর দরজায় টোকা পড়তেই দরজাটা খুলে দেখলাম বাইরে সুবলদা দাঁড়িয়ে। সুবলদাই তার পিসে মশাই চলে যাবার খবরটা বাড়ি বই দিতে এসেছিল। বলেছিল চলন্ত ট্রেন থেকে নাকি হাত ফসকে পড়ে গিয়েছে। এই ঘটনার কিছুদিনের মাথায় খবর পাই সুবলদা নাকি ঘুমের মধ্যে মারা গিয়েছে, হার্ট অ্যাটাক। তার মানে পিসে মশাই? হ্যাঁ, তোমাদের পিসে মশাই জানায়। জানো সীমন্তিনী, ভেবেছিলাম আমার মৃত্যুর বদলা নিলেই হয়তো মুক্তি পাবো এই বন্দি জীবন থেকে, কিন্তু তা হলো না। আমি আজও এই বাড়িতে বন্দি হয়ে আছি, শুধু তোমার জন্য। তোমাকে ছেড়ে চলে গিয়েও বারবার ফিরে এসেছি তোমার কাছে। জানো সীমন্তিনী, আমার মাঝে মধ্যে খুব খিদে পায়, জানি না কেন। হয়তো সেদিন রাতে এক পেট খিদে নিয়ে চলে গেছিলাম, তাই এতগুলো দিন পর তুমি যখন সেদিন আমায় খেতে দিলে, বিশ্বাস করো তৃপ্তি ভরে খেয়েছিলাম সেদিন। আমি তোমাকে কষ্ট দিতে আসিনি সীমন্তিনী, আমি প্রতিদিন রাতে তোমার কাছেই থাকি, তোমাকে ছুঁতে পারি না তো, তাই দু চোখ ভরে তোমায় দেখি। তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না সীমন্তিনী। সেদিনের পর থেকে আর কোনো দিন ভয় পাইনি আমি, আর কোনো স্বপ্নও দেখিনি। রোজ দুবেলা খাবার রেখে আসি ছাদে, মানুষটা খায়, তাতে কেমন শান্তি পাই। পিসি তুমি কি বলছো তুমি জানো? যে কোনো মুহূর্তে আমাদের কিছু একটা হয়ে যেতে পারতো। এত বড় কথাটা তুমি আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে স্নেহার এমন অবস্থা দেখেও। তোদের পিসে মশাই পছন্দ করে না এ বাড়িতে কেউ আসুক। কত আত্মীয়ই তো এখানে আসতে চায়, আমি নানা রকম ছলে তাদের মানা করে দিই। পিসি তুমি যতটা সহজভাবে কথাগুলোকে বলছো, এই ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। আমাদের উচিত পিসেমশাইয়ের নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করা। পিসেমশাইও তো কষ্ট পাচ্ছে, তুমি বা কতদিন এভাবে কাটাবে? হ্যাঁ। বাইরে সাইকেল রিকশার হর্ন শোনা গেল এবং তারপরেই দরজায় টোকা পড়ল দুবার। সীমন্তিনী আবিরের দিকে তাকিয়ে বলল, ওই ওই তোদের জন্য শিমুলকে রিস্কা ডাকতে বলেছিলাম, বোধ হয় এসে গেছে। সকাল হয়ে এলো, যা জিনিসপত্র গুছিয়ে নে, আমি আসছি। সীমন্তিনী ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। আবির এবং স্নেহা পাথরের মতো বসে থাকে কিছুক্ষণ। ব্যাগপত্র নিয়ে উঠোনে নামতেই শিমুল এগিয়ে আসে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ নতুন বৌদি? হ্যাঁ শিমুল, যেতে হবে। কলকাতায় গেলে আমাদের বাড়িতে যেও, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, পিসিমার খেয়াল রেখো। রাখবো, খুব শিগগিরই আবার এসো কিন্তু। আবিরদা, নতুন বৌদিকে আবার নিয়ে আসবে কিন্তু। আবির শিমুলের কথার কোনো উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে বলে, ভালো থাকিস, পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করবি। স্নেহা চলো, দেরি হলে সকালে ট্রেনটা আবার পাবো না। কিন্তু পিসিমা কোথায় গেল? স্নেহার প্রশ্নটা শেষ হতে না হতেই বাড়ির ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে সীমন্তিনী। এই চুড়ি জোড়া কাল নিয়ে এসেছিলাম, এবার দেখ তো মাপটা ঠিক হয়েছে কিনা। স্নেহা এবং আবির সীমন্তিনীকে প্রণাম করে সাইকেল রিকশায় উঠে পড়ে। রিকশাটি এগিয়ে চলে স্টেশনের দিকে। শিমুল এবং সীমন্তিনী দাঁড়িয়ে থাকে সদর দরজার বাইরে। এতক্ষণ আপনারা শুনছিলেন মায়া মন্ত্র, রচনা পিয়ালি চ্যাটার্জি মল্লিক। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, অস্মিতা এবং রৌনক।
এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আগামী আরও একটি নতুন এবং বিশেষ পর্বে আপনার সাথে দেখা হবে আরও একটা রোমহর্ষক গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।